সূর্য পশ্চিমে ওঠে। সূর্য পশ্চিমে ওঠে আমি মূলত ইস্ট বেঙ্গলকে নিয়ে এবং আমাদের পশ্চিম মিষ্টি বাগান নিয়ে একটু আলোচনা করব। তো সূর্য পশ্চিমে ওঠে কেন বলছি, আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখলাম স্পট অন নিউজ বলে যে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা মোটামুটি প্রতিষ্ঠিত চ্যানেল। তো তারা একটা দাবি করেছে তাদের একটা প্রতিবেদনে যে ইস্টবেঙ্গলে যে আগের কোচ ছিলেন কোয়াদ্রাত, তিনি নাকি খালি ওই নাচানাচি করেছে, ফ্যানদের মনোরঞ্জন করেছে এবং তুষ্ট করার চেষ্টা করেছেন ক্লাব কর্তাদের, এবং এ করে যেটা করেছেন উনি খেলায় মনটা দেননি, তাই ইস্টবেঙ্গলে 12টা বাজিয়ে দিয়ে উনি চলে গিয়েছিলেন। এবং এরকমই দেখছিলাম অনেক ইস্টবেঙ্গল ফ্যান, তার মধ্যে আমার কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যানও আছে যারা অনেক কান্নাকাটি করেছে, ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল থেকে আমি দেখছি, গতকাল ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের বিরুদ্ধে জেতার পর থেকেই। তো এই বিষয়ে আমি একটা জিনিস বলবো, সূর্য পশ্চিমে ওঠে আপনাদের জীবনে। হ্যাঁ, আপনাদের জীবনে সূর্য পশ্চিমে ওঠে, 1 বছর বাদে সূর্যটা পূর্বে ওঠে। কোয়াদ্রাত যে কী, যেটা আপনারা এখন উপলব্ধি করেছেন, সেটা তো আমার চ্যাট ফোরামে আমি তো 1 বছর আগে বারংবার বলেছি। এবং আমি যখন গত বছর বার পুজোর সময় কলকাতায় গিয়েছিলাম ব্যক্তিগত কাজে, তখন আমি বার পুজোর একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম, তো সেখানেও আমি কিন্তু বলেছিলাম কোয়াদ্রাত সম্পর্কে। তো এই আপনাদের জীবনে সূর্য প্রথমে পশ্চিমে ওঠে, 1 বছর বাদে গিয়ে সূর্যটা আবার পূর্বে ওঠে। তো এই নিয়ে কিছু আলোচনা করব, মিষ্টি বাগান নিয়ে তো অবশ্যই আলোচনা করবো, কারণ গতকাল দেখলাম প্যারালাল স্পোর্টসের একটা ইন্টারভিউ নিয়েছে ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ভাস্করকে আমি প্রথম দেখেছিলাম শ্বেত পাথরের থালা, সুপার ডুপার হিট বাংলা সিনেমা ছিল প্রভাত রায়ের শ্বেত পাথরের থালা। ঋতুপর্ণা ছিল সেখানে, ঋতুপর্ণার ওটা বোধহয় প্রথম সিনেমা বোধহয়, খুব সম্ভবত। তো সেখানে ভাস্কর ছিল। ভাস্কর সম্পর্কে একসময় বাঙালির অনেক একটা বিশ্বাস ছিল যে সুপ্রতিষ্ঠিত একজন অ্যাক্টর বা হিরো হবে। যে কোনো কারণে হোক ভাস্কর সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। যাকে, তো ভাস্কর ফুটবল বলতে পাগল। ও মূলত মোহনবাগান সমর্থক, কিন্তু এখন মোবাইলের যুগে ইস্টবেঙ্গল খেলাও দেখে, মোহনবাগানে খেলা দেখে, কিন্তু মোহনবাগান সমর্থক। তো ভাস্কর গতকাল বলছে যে ইস্টবেঙ্গল ফ্যান আমাদের খোঁচা দেয় যে আমরা ক্লাব বিক্রি হয়ে গেছে। এই নিয়ে কিছু বলতে চাই না, ক্লাব বিক্রি হয়ে গেছে। তো এখন ছিল একটা ফুটবল ক্লাব, এখন ওটা মিষ্টি বাগান হয়ে গেছে। কেন মিষ্টি বাগান? দেখেছেন আপনারা ওনাদের যে রেপ্লিকা দত্ত আছে, যার সারা বছর একটাই কাজ থাকে, শিল্ডের রেপ্লিকা অর্ডার দেওয়া। কলেজ স্ট্রিট বা কোথাও থেকে খুব একটা নিম্নমানের একটা রেপ্লিকা অর্ডার দেন উনি প্রত্যেক বছর। তো ওই রেপ্লিকা দত্ত কালকে দেখি বলছে, কাল না পরশু কোথাও একটা ইউটিউব চ্যানেলে একটা বলছে একটা সাংবাদিককে, দেখুন মিষ্টি তো এখানে এসছে, মিষ্টি এখানে এসছে, শিল না আসুক, মিষ্টি তো এখানে এসছে। তো ওইটা এখন মিষ্টি বাগানে রূপান্তরিত হয়েছে। এবার আমার যে আগের দুটো অডিও ছিল মূলত, যেটা রাজতন্ত্র গণতন্ত্র নিয়ে, তো সেটার পরিপ্রেক্ষিতে দেখলাম কয়েকজন ইস্টবেঙ্গল ফ্যান একটু মনক্ষুণ্ণ হয়েছেন। ওরা বলছেন আপনি কেন সমর্থন করছেন, নিতুদের কেন সমর্থন করছেন? দেখুন, আপনাদের জীবনটা না পুরো পোলার হয়ে গেছে, বাইপোলার না, শব্দটা মাথায় আসছেন এই মুহূর্তে, আপনারা পুরো ডিজিটাল হয়ে গেছেন, প্লাস বা মাইনাস হয়ে গেছেন, আপনারা পোলারাইজড হয়ে গেছেন পুরো। হয় এদিক নয় ওদিক, একে সমর্থন করছে না ওকে সমর্থন করছে। আমি তো কোথাও কাউকে আলাদা করে সমর্থন করিনি, আমি কিছু কিছু ঘটনার সমর্থন করেছি, কিছু কিছু আশঙ্কার সমর্থন করেছি, কিছু কিছু আশঙ্কার সমর্থন করিনি, কিছু কিছু ঘটনা সমর্থন করিনি। আমি কিন্তু এখানে ব্যক্তিবিশেষ নিয়ে আগ্রহী নই, আমি ব্যক্তি হিসেবে ব্যক্তিবিশেষ নিয়ে আগ্রহী নই। সেই জন্য আপনাদের অনেককে আমি ব্যক্তি হিসেবে কোনো উত্তরও দিচ্ছি না। তাছাড়া এটা আমার কোনো ইউটিউব চ্যানেলও নয়। আমি আমার এই অডিও বক্তব্যগুলো মূলত আমার যে টুইটারে চ্যাট ফোরাম আছে তার জন্য তৈরি করি। যেহেতু টুইটারে অডিও দেওয়াটা অসুবিধা, সেই জন্য এই অডিওটা রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড করি এবং এটা শেয়ার করে দিই। এটা সেই অর্থে কোনো চ্যানেল নয় যে এখানে আমি কারোর সঙ্গে লোকের প্রশ্ন নেব এবং উত্তর দেব। আর দেখুন না, যেটা ঘটনা হচ্ছে যে আমি যে ঘটনাটা বলি সেটা যদি 1 বছর বাদে আপনি উপলব্ধি করেন, তার ভিত্তিতে আমি কেন আপনার কোনো কথা শুনবো? আমি আপনার কথাগুলো একবার জাস্ট স্ক্যান করে নিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যদি মনে হয় স্ক্যান করার পর এটার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তো আমি উত্তর দিই না, এবং কমেন্ট আমি ডিলিটও করে দিই ইউটিউবে, রাখি না। যে কমেন্টটা মনে হয় না প্রয়োজন আছে সেই কমেন্ট আমি রাখিও না, হাউসকিপিংটাও করি। সুতরাং সব প্রশ্নের আমি উত্তর দেবো না। যদি মনে হয় এই প্রশ্নটার উত্তর দেওয়ার
প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি প্রশ্নটার উত্তর দেবো। এইটাও প্রফেশনালিজম। এই যে প্রফেশনালিজম মানে হচ্ছে শুধু টাকা নেওয়া না, আমি তো আপনাদের টাকা নিচ্ছি না, কিন্তু এই যে আপনাকে কীভাবে আপনি ডিলিংটা করছি, মানে পার্সোনাল ডিলিংটা করছি, এইটাও কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে, মানে কর্মদক্ষতা। মানে আমি যেটা বলেছি যে প্রফেশনালিজম বলতে আপনারা যেটা চাইছেন সেটা হচ্ছে মূলত কর্মদক্ষ কিনা, একজন ব্যক্তি কর্মদক্ষ কিনা। তো মোহনবাগান সুপার জায়ান্টের যে সাফল্য, সেটা কিন্তু শুধুমাত্র প্রফেশনালিজম না, ভুল বললাম, কর্মদক্ষতার জন্য নয়। যেটা আমি বলেছিলাম কী কারণে মোহনবাগান সুপার জায়ান্ট বাকি সমস্ত ক্লাবের থেকে এগিয়ে গিয়েছে, আইএসএলে বাকি যেখানে আপনার ওই সুপ্রতিষ্ঠিত একটা আধুনিক একটা অর্গানাইজেশন সিস্টেম আছে, তাদের থেকে কী করে এগিয়ে গেছে, তার কারণগুলো কিন্তু আমি বিগত একটা অডিওতে বলেছি ভালো করে। সুতরাং ওইটা না যে শুধু কর্মদক্ষতা নিয়ে কিছু হয়, মানে সেই যদি হতো তাহলে আপনি যদি মোহনবাগানের যে টিমটা আছে যারা ধরুন চালাচ্ছে এই মুহূর্তে ক্লাবটায়, তাদের তুলে ধরি আপনি উড়িষ্যাতে বসিয়ে দেন, উড়িষ্যা দেখবেন সেখানে কাজ করছে না। কেন কাজ করছে না? না, তার কারণ উড়িষ্যাতে যেরকম ফান্ডিং হচ্ছিল সেটা এই মুহূর্তে হচ্ছে না। মোহনবাগান সুপার জায়ান্টের মতো উড়িষ্যাতে ফান্ডিংটা আগামী দিনে হবেও না। এবং শুধু ফান্ডিংয়ের ব্যাপারও নয়, মোহনবাগান যেটা আমি বলেছিলাম ফার্স্ট মুভার ছিল, মানে প্রথম মুভ করেছিল যখন এই আইএসএল স্ট্রাকচারটা একটা 3 মাসের একটা সার্কাস লিগ থেকে একটা সিরিয়াস লিগে রূপান্তরিত হচ্ছিল, তখন মোহনবাগানই প্রথম কিন্তু সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছিল এবং সিরিয়াস হয়ে গিয়ে ওরা ভালো ভালো সমস্ত ভারতীয়দেরকে তুলে নিয়েছিল এবং লক করে ফেলেছিল। এই আর্লি মুভার ছিল, আর্লি মুভার প্রথম এনক্যাশ করেছিল মোহনবাগান। এই সিরিয়াসনেসটা মোহনবাগানের মধ্যেই বা এথিকের মধ্যেই প্রথম এসেছিল, সেই জন্য ওরা সফল। একজন মানুষকে আপনি নকল তখনই করতে পারবেন যখন আপনি অন্তত প্রথমে বুঝতে পারবেন সে কী করে সফল হয়েছে। আপনি তো বুঝতেই পারছেন না একজন মানুষ কী করে সফল হয়েছে, যে সেইটাই না বোঝেন তাহলে আপনি কী করে মানে নিজে সফল হবেন। তো প্রথমে তো আপনাকে বুঝতে হবে কী করে সাফল্যটা আসছে, তারপর তো আপনি তাকে নকল করবেন বা অনুকরণ করবেন। তো মোহনবাগান কেন সফল সেটা আপনি ওইভাবে অনুকরণ করে সুতরাং বোকামি হয়ে যাবে ব্যাপারটা। আর যেটা আমি বলছিলাম যে কি হয় রাজতন্ত্র হলে, যে একটা রাজ্যের সাফল্য পুরোপুরি সেই রাজা কেন্দ্রিক হয়ে যায়। এবং এমন তো নয় যে মোহনবাগান একটা মানে সাম্রাজ্য এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য রাজা বলবে জাহাঙ্গীর জাহাঙ্গীর শোনো, আমার তো বয়স হচ্ছে, আমার আকবরের তো আর কতদিন চলবে, তুমি কিন্তু মোহনবাগানকে আগলে রেখো। না, সেরকম হবে না এবং সেরকম হয়ও না। আপনারা দেখবেন যেসব ক্লাব ওরকম এক মালিকাধীন, তাদের কিন্তু একটা সমস্যা হয়। এবং আরও যেটা সমস্যা হবে হচ্ছে মিষ্টি বাগানের, যারা এই মুহূর্তে মিষ্টি নিয়ে ব্যস্ত, সমস্ত প্রকার মিষ্টি এখানে গ্রহণ করা হয়। এখানে শিল্ড আসে না, যদিও এখানে রেপ্লিকা শিল্ড রাখা হয়, কিন্তু সমস্ত রকম মিষ্টির এখানে আয়োজন আছে। ইস্টবেঙ্গল থেকে আসে, মহাপাটান থেকে আসে, এখানে মিষ্টি বাগানিটা এখন। তো মিষ্টি বাগানে যেটা সমস্যা হবে, যে বললাম পশ্চিম পূর্ব, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ওদের ক্লাবটা চালাচ্ছে তাদের তো একটা দক্ষতা আছে, একটা অভিজ্ঞতা আছে। সে ভালো মন্দ যেরকমই হোক না কেন, কিছু তো একটা আছে, কিছু একটা আছে। তো সেই দক্ষতাটা তাদের লোপ পাবে। কেন লোপ পাবে? কাজ না করতে করতেই লোপ পাবে, সময়ের সাথে সাথে লোপ পাবে। ধরুন এই মুহূর্তে যারা ম্যানেজমেন্টে আছে তাদের হাতে কোনো ক্ষমতা নেই, পুরোটাই চালাচ্ছে ওনাদের বিজলি বাবু। কিন্তু যেটা ঘটনা হলো হচ্ছে ওদের কিন্তু অভিজ্ঞতাটা আছে। তো এই মুহূর্তে ধরুন হঠাৎ বিপদে পড়ে গেল, রাজাবাবু চলে গেল রাজত্ব ছেড়ে, যে কোনো কারণেই হতে পারে, চোকসির মতন যে কোনো কারণেই হতে পারে, বিজয় মাল্যর মতনও হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। তখনও কিন্তু এই যারা এখন যাদের হাতে ক্ষমতা নেই তারা একটা চেষ্টা করতে পারে। কিন্তু ধরুন সামনে তো ইলেকশন আছে, তারপর আরও ইলেকশন আছে, আরও ইলেকশন আছে, একটা সময় আসবে, অচিরেই একটা সময় আসবে যখন ওদের ক্লাবে বসে থাকবে বা মিষ্টি বাগানে বসে থাকবে কিছু লোক যাদের কিন্তু কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ক্লাব চালানোর। তো সেই সময় যদি রাজাবাবু রাজত্ব ছেড়ে চলে যান, তখন কী হবে বুঝতে পারছেন ওদের, মানে রাজাও নেই, রাজত্ব চালানো কারো অভিজ্ঞতাও নেই। তখন বোঝার চেষ্টা করুন ব্যাপারটা কী হবে। এবং আমি জানি অনেকেই বলছে যে সাফল্য মানে চটজলদি সাফল্য চাই, ইস্টবেঙ্গল ফ্যান কেউ কেউ বলেছে, এর একজন কমেন্টও করেছে, আমি ডিলিটও করে দিয়েছি, খুব একটা মানে জুৎসই লাগেনি, ওই পশ্চিমে ওঠে সূর্য টাইপ কমেন্ট। তো চটজলদি সাফল্য চাই, সেটা আপনি ভাবতেই পারেন, কেন মানুষ মাত্রই মানে গোটা দুনিয়ায় মানুষ মাত্রই আত্মকেন্দ্রিক, স্বার্থপর।
তারা ভবিষ্যতের কথা ভাবে না, মানে আমি এই মুহূর্তে আমি কি পাচ্ছি সেটাই তার বড় কথা। আমি এই মুহূর্তে কি পাচ্ছি ভাবতেই পারেন, আপনি কি ভাবতেই পারেন, আপনার ভাবনা আপনার মাথায় রয়েছে, আপনার পূর্ণ অধিকার আছে সেই ভাবনা ভাবার। এটা রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। গণতন্ত্রে আপনি আপনার মতন ভাবতেই পারেন, আমি আমার মতো ভাববো, আপনি আপনার মতন ভাববেন। আপনি কাকে সমর্থন করছেন আপনি করুন, আমি কাউকে সমর্থন করছি না। আমি যে বললাম, আমি ঘটনা পরিস্থিতিকে সমর্থন করি বা করি না, কোনো ব্যক্তি বিশেষকে পুজো করি না, তাকে আমি দস্যুও মনে করি না। আপনি করতেই পারেন, এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়। আবারও তো বলছি। তো এইটুকু বলার ছিল। সূর্য পশ্চিমে ওঠে, তারপর কারো কারো জীবনে সূর্য আবার পূর্বে ওঠে। সকলে ভালো থাকবেন।